দেশের অর্থনীতিতে নানা উত্থান পতন চলছে। সবকিছু মিলে ট্রাম্প আসলে অর্থনীতিতে আমেরিকাকে কোন দিকে নিতে চান এবং কোন জায়গাটাকে সুসংহত হবে বলে তিনি মনে করছেন? যখন আপনি রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিলেন, ইনফ্লেশন বেড়ে গেল, এর থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। গরিব মানুষ, মধ্যবিত্ত, যখনই সে বাজারে যাবে হি ইজ কট। সুতরাং ইকোনমিক যে শৃঙ্খলা, ডিসিপ্লিনটা উনি ব্রেক করছেন, একটার পর একটা ব্রেক করেছেন। তার পাশে যত ইকোনমিস্ট আছে, যত অ্যাডভাইজার আছে, সমস্যাটা হলো দিস বুলি ডাজ নট ফলো এনি অ্যাডভাইস অর লিসেন টু ক্রিয়েট দ্য সাবস্টিটিউট infrastructure in the production level, but he is destroying our economy. দেশের অর্থনীতির নানা উত্থান পতনের খবর আমরা শুরুতে দিচ্ছিলাম এবং ফেড চেয়ারকে এর আগে আমরা দেখেছিলাম যে ট্রাম্প বেশ ক্ষোভ ঝেড়েছিলেন যখন ফেড চেয়ার বলছিলেন ট্যারিফ নিয়ে তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং একই সঙ্গে ইন্টারেস্ট রেট কমাচ্ছিলেন না। তখন আপনি একজন অর্থনীতিবিদ, আপনার কাছে জানতে চাই, এই যে ট্যারিফ কিংবা ইন্টারেস্ট রেট বাড়ানো কমানো এসব নিয়ে প্রেসিডেন্ট কথা বলছেন, আবার ট্যারিফের কারণেও দেশের অর্থনীতিতে নানা উত্থান পতন চলছে। সবকিছু মিলে ট্রাম্প আসলে অর্থনীতিতে আমেরিকাকে কোন দিকে নিতে চান এবং কোন জায়গাটাকে সুসংহত হবে বলে তিনি মনে করছেন? থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এই প্রশ্নগুলো আপনি যেটা করেছেন ভেরি ইম্পর্টেন্ট একটা দেশের জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো সর্ববৃহৎ অর্থনীতির দিক দিয়ে বা ইন টার্মস অফ মিলিটারি পাওয়ার ইনফ্লুয়েন্সার অ্যারাউন্ড দি গ্লোব। যে দেশের অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে স্বাভাবিকভাবে সারা দুনিয়াতে তার একটা ইম্প্যাক্ট পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা, যেটা আপনি আগেই বলেছেন, ডক্টর জেরম পাওয়েল কিন্তু অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট ট্রাম্প। এবং অর্থনীতি আর রাজনীতি দুটো জিনিস। এখানে অর্থনীতি যেটা চলে দেশের নিজস্ব ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ইকোনমিক কন্ডিশনের উপর ভিত্তি করে ডোমেস্টিক পলিসিগুলো আপনার রচনা বা প্রণয়ন করা হয়। জেরম পাওয়েল এদিক দিয়ে রিপাবলিকান হলেও তিনি জাতীয় স্বার্থে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে, অর্থনীতির স্বার্থে আপনার যে প্র্যাগমেটিক ডিসিশন সেটা নিচ্ছে, যেটা আমরা জানি ফেডারেল রিজার্ভ অটোনমাস বডি, তাকে হুমকি ধমকি দিয়ে চলে না। এটা তার বাংলাদেশ না যে যা খুশি বলে দিয়ে দিলাম। তো ফলে জেরম পাওয়েল দেখেন, যেটা আপনি বলছেন, কি বলেছেন উনি এসে পরিষ্কার বলে দিয়েছে যে আমি কার হুমকি ধমকিতে রেট অফ ইন্টারেস্ট আমি। আচ্ছা, রেট অফ ইন্টারেস্টের বিষয়টা কি? কস্ট অফ বরোয়িং বলে। আপনি যখন যে কোনো টাকাটা নেবেন তখন এই বরোয়িং কস্ট, যখন লোন নিচ্ছেন তখন রেট অফ ইন্টারেস্ট যদি কম থাকে, যে বড়োয়ার তার জন্য সুবিধা হয়। এবার আপনি আছেন বড়োয়ার কারা? আপনি যদি যুক্তরাষ্ট্রের বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকান, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, এরাই কিন্তু বড় করছে। মনে রাখবেন, $1.3 ট্রিলিয়ন এদেরকে ডোনেট করেছিলেন ফার্স্ট টার্মে, জাস্ট টু হেল্প দিস পিপল, সাধারণ মানুষের জন্য। বাইডেন যেটা অলমোস্ট ওভার $7 ট্রিলিয়ন উনি দিয়েছিলেন সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য, ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য। ট্রাম্প কিন্তু এর ধার ধারে না। তো এখন যেটা তিনি বলছেন, তো সেটা হচ্ছে বড়োয়িং কস্টটাকে লোয়ারিং করার জন্য উনি এটা করছেন। তাতে হবে কি? ইনফ্লেশন বাড়বে। আচ্ছা, ইনফ্লেশন যদি বাড়ে, আমি যে কথাটা আগেই বললাম যে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা পাওয়ার ম্যানুফ্যাকচারার, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তার হয়তো সুবিধা পাবে। আচ্ছা, তাদের সংখ্যা কত হতে পারে? 10%, 12%, 15%। কিন্তু যখন আপনি রেট অফ ইন্টারেস্টটা কমিয়ে দিলেন, ইনফ্লেশন বেড়ে গেল, এর থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। গরিব মানুষ, মধ্যবিত্ত, যখনই সে বাজারে যাবে হি ইজ কট। পুরো একটা ডিফারেন্ট আমি আপনাকে বলতে চাই, সেটা হলো ট্যারিফের একটা বিষয় হলো, আপনি দেখেন গাড়ি, নতুন যে গাড়িগুলো হচ্ছে বা আমদানি যোগ্য যে গাড়িগুলো আসছে, আপনি জানেন অলরেডি দাম বেড়ে গেছে। ধরেন আমি গাড়ি কিনলাম না, তাহলে আমাকে ট্যারিফ দিতে হবে না। কিন্তু ইনফ্লেশন যদি বেড়ে যায়, আমার কিন্তু চাল, ডাল, মাছ, মাংস, যা বলেন, শাক সবজি, এগুলোতে কিন্তু দাম বেড়ে যাবে। ওভারঅল প্রাইস লেভেল বেড়ে গেল, তখন আমি কিন্তু কট পেলাম। অর্থাৎ 80-90% মানুষের এই দুর্ভোগ বাড়ানোর যেটা চান না, করতে চাই না। এই কারণে জেরম পাওয়েল বলছে যে আমি আপনার রেট অফ ইনফ্লেশন আমি বেড়ে যাবে ভবিষ্যতে, আর হচ্ছে আপনার ইন্টারেস্ট আমি কমাবো না।
একটা পয়েন্ট হচ্ছে, কারেক্টলি হি সেড ইট, সেটা হচ্ছে যে ইনফ্লেশন কিন্তু আস্তে আস্তে প্রাইস লেভেলটা বাড়ছে। তার কারণ আপনি দেখেন যুক্তরাষ্ট্রের পার্সোনাল যে লোনটা নেওয়া হয় মেনলি, এই যে এটাকে আমরা ক্রেডিট লোন বলি, অলমোস্ট 2 ট্রিলিয়ন, ক্লোজ টু 1.5 ট্রিলিয়ন আপনার পার্সোনাল লোন রয়েছে, এটা কনজিউমার লোন। তার মানে এই টাকাটা বড় করা হয় আপনার খরচ, খাবার দাবার এইগুলো করার জন্য। ফলে যখন দেখা গেল যে মার্কেটে গুডস এন্ড সাপ্লাইজ নাই, কারণ আপনি বিদেশ থেকে তো ট্যারিফ ইম্পোজ করে বসে আছেন, তো সাপ্লাই তো নাই। আর ডোমেস্টিক সাপ্লাইয়ের একটা বিষয় আছে, যেটা ট্রাম্পের যুক্তি, কিন্তু সে এভাবে বলেন। আপনি ডোমেস্টিক প্রোডাকশন উনি বলছেন, যেমন অ্যাপল কম্পিউটারের কথাই ধরেন, উনি বলছেন অ্যাপল কম্পিউটার এখন তৈরি হতে হবে চায়না বা কোরিয়া বা নর্থ কোরিয়া, এগুলো থেকে হবে না, তাইওয়ান থেকে হবে না, হবে যুক্তরাষ্ট্র থেকে। আপনার অ্যাপল সিও বলেছে যে স্টার্ট দি কোম্পানি আপনার অ্যাটলিস্ট 5 to 10 ইয়ার্স আমার লাগবে, আর প্রফিট লস সেটা তো আপনার আরো পক্ষে 10 থেকে 12 বছর লাগবে। ফলে আমার পক্ষে এটা সম্ভব না। নট অনলি দ্যাট, তিনি আরো বলেছেন যে এই দেশে যখন ওই পর্যায়ে আফটার 7 ইয়ার্স যদি আমি তৈরি করি অ্যাপল, তাহলে এই প্রোডাক্টগুলোর দাম $3,500 থেকে $4,000 হবে পার প্রোডাক্ট। এটা ভেরি ডেঞ্জারাস ভাই। এগুলো যে কেন উনি করছেন, কার যুক্তিতে করছে, এই কারণে আমি আগেই বলেছি যে অর্থনীতি আর রাজনীতি কমপ্লিটলি ডিফারেন্ট। তো এইটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা আমাদের অর্থনীতিতে। সারা দুনিয়ার তার কি ইফেক্ট হবে। আমি একটা কথা বলি, ট্রেড ইজ এ 2-way রোড। ফর এক্সাম্পল বাংলাদেশ, আমরা গার্মেন্ট রপ্তানি করি যুক্তরাষ্ট্রে বিলিয়নস অফ ডলার। এখন এই রপ্তানির পরে আমরা যেটা পাই সেটা একটা ডলার কারেন্সি, যেটাকে আমরা বলি গোল্ড কারেন্সি, অনেক সময় আমরা বলি রিজার্ভ কারেন্সি। আচ্ছা, এই যদি ফর এক্সাম্পল $10 বিলিয়ন আমরা যুক্তরাষ্ট্রের আমরা একটা করি, আমি যদি ট্যারিফ বসান আপনি এবং আমি যদি বিক্রি না করতে পারি, আমার কাছে কিন্তু কোনো ইনকাম নাই অ্যাজ এ হোল ইন দিস কান্ট্রি। তা আমি যুক্তরাষ্ট্র থেকে কেন আমি কোন জিনিস আমদানি করতে পারবো ইন টার্মস অফ ডলার? আমি তো যুক্তরাষ্ট্রকেও কোনো উপকার করতে পারবো না, আর আমার লস তো হচ্ছে। এক্স্যাক্টলি ইট ইজ হ্যাপেনিং রাইট নাও অ্যারাউন্ড দি গ্লোব। চায়নার ব্যাপারেও তাই। চায়নার সাথে যে বড় ট্রেড পার্টনার তারা যুক্তরাষ্ট্র, চায়না যদি কোনো কিছু এক্সপোর্ট না করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র থেকে যে জিনিসগুলো নাই, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল গুডস, ম্যানুফ্যাকচারিং গাড়ি, তারপরে আপনার এগ্রিকালচারাল গুডস নেবে কেন? সে অন্য দুনিয়ার অন্য জায়গা থেকে নেবে, কম পয়সায় যেখানে পাওয়া যায়। সুতরাং ইকোনমিক যে শৃঙ্খলা, ডিসিপ্লিনটা উনি ব্রেক করছেন, একটার পর একটা ব্রেক করেছেন এ পর্যন্ত, থ্রো প্রেসিডেন্সিয়াল অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার, এইসব করে এটা করে। কিন্তু যুক্তরাষ্ট্র হল দ্য হাইস্ট ক্যাপিটালিস্ট সিস্টেম প্রোডাকশন, এখানে আপনার হুকুম কাজ হয় না। তো এটাই বেসিক্যালি। থ্যাংক ইউ। অর্থনীতি এবং রাজনীতি ভিন্ন বিষয়, কিন্তু এই ভিন্ন বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুরোপুরি ওয়াকিবহাল নাও হন, তার যে অ্যাডভাইজারি গ্রুপ আছে সেখানে তো নিঃসন্দেহে বড় বড় অর্থনীতিবিদরা আছেন যারা তাকে পরামর্শ দিচ্ছেন। আপনার কাছে যেটি জানতে চাই, নতুন করে যেটি আমরা দেখলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করা হলো, কিন্তু টার্গেট করা হলো আলাদা করে পরের দিনই চীনের স্টুডেন্টদের ক্ষেত্রে। বলা হলো চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের অনেকে সংযুক্ততা আছে এবং তারা অনেকে এখানে সে গোয়েন্দাগিরি করছেন, আমেরিকার প্রযুক্তি চুরি করে নিয়ে যাচ্ছেন, নানা বিষয় ব্যাখ্যা দিয়ে চীনের বিষয়টি বলা হলো। আমি একটু জানতে চাই যে চীন এবং ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আসেন। ডোনাল্ড ট্রাম্প কিংবা তার প্রশাসনের তো এটি বোঝার কথা যে এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা পরবর্তীতে আমেরিকাতে ব্যবহার করা হয় এবং তাদের উদ্ভাবন, তাদের প্রযুক্তি, নানা খাত আমেরিকার উন্নতিতে অবদান রাখছে। তিনি কেন আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। দুটো প্রশ্ন করেছেন। একটা হলো তার আশেপাশে অনেক বিজ্ঞ ইকোনমিস্ট থাকার কথা এবং তাকে যে পরামর্শ দিচ্ছে অর্থনীতির উপরে, বিশ্ব অর্থনীতি এবং সামগ্রিক ডোমেস্টিক ইকোনমির উপরে, সে অনুযায়ী তিনি কাজ করার কথা। প্রফেসর সাহেব সুন্দর করেই ব্যাখ্যা দিয়ে বলছেন তার অবস্থানটা। আমি শুধু একটু যোগ করব, আমি বারবার বলে আসছি আপনার এই অনুষ্ঠানে এবং অন্যান্য টিভি চ্যানেলের অনুষ্ঠানেও, যে একজন বুলি, হি ইজ এ বুলি। হি ডাজ নট মেক হিজ ডিসিশন
বেসড অন ডেটা, পরিস্থিতির উপর ভিত্তি করে রেশনালাইজেশন না, সে অনেকটা ইমোশন উপরে ভিত্তি করে তার একটা বিশেষ বেসকে খুশি করার জন্য আমেরিকা ফার্স্ট এটা দেখাতে গিয়ে আমেরিকাকে লাস্ট বানানো হয়ে যাচ্ছে এবং আমেরিকাকে কিন্তু সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আপনার জেরোম পাওয়েল কিন্তু একটা কথা বলছে যে এটা আপনি জানেন যে ফেডারেল রিজার্ভ চেয়ার এই পজিশনটা ইকোনমির গতি নির্ধারণ করতে বড় ভূমিকা রাখে এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অনেকটা, সেটা তাকে কাউকেই শুনতে হবে না আনলেস কংগ্রেস চেঞ্জ দ্য ল। তার বেসড অন তার পাওয়ার সেটা হলো যে হি উইল মেক দ্য ডিটারমিনেশন, আই মিন হিজ টিম নট হি, বেসড অন দ্য ডেটা, ইনকামিং ডেটা, ইকোনমিক ইন্ডিকেটরস ন্যাশনালি অ্যান্ড ডোমেস্টিক ইন্টারন্যাশনালি। তো সেই সব ভিত্তিতে সে বলছে যে সে বিষয়ে সে এখন আর কথা বলতে রাজি না। প্রেসিডেন্টের সামনে তো বলা যায় না যে অনভিজ্ঞ এরিয়াট, আই উইল নট লিসেন টু ইউ, দ্যাট উইল হার্ম দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এটা তো আর বলা যায় না। ভদ্রলোকের ভাষাটা হলো ইকোনমিকের ইন্ডিকেটরস ডিটারমাইন করবে রেট কি, ব্যাংক রেট কি কমবে বাড়বে বা কি হবে, সেজন্যই সে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছে। তার পাশে যত ইকোনমিস্ট আছে, যত অ্যাডভাইজার আছে, সমস্যাটা হলো দিস বুলি ডাজ নট ফলো এনি অ্যাডভাইস অর লিসেন। হি রানস হিজ প্রোগ্রাম, হিজ মেন্টালিটি, হিজ ডিসিশন বাই ইমোশন। দিস ইজ দ্য প্রবলেম এন্ড ডেঞ্জারাস ফর দিস কান্ট্রি, ডেঞ্জারাস ফর দ্য গ্লোব। এটা এই জন্যই একটা ইন্টারন্যাশনাল বিজনেস পলিসিতে আপনার দেখেন এখন তার এইসব হঠকারী সিদ্ধান্তের কারণে সারা বিশ্বে একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। একবার বুলি করছে 184% ট্যাক্স ট্যারিফস অন চায়না, then come back to 80%, then trying to negotiate this thing. He thought the way he did real estate in New York, bullying and forcing people to sell their asset and overvalue and take more money from the bank, it will work in international market. He failed. International scholars are way smarter than him, and it is proven now. Everywhere he raised the tariffs, we talk about this thing many times. Tariff raise will create domestic economic downturn, and it is happening now because tariff বাড়ে গেলে পণ্যের দাম বেড়ে যায় এবং ভোক্তারা, আমরা যারা প্রান্তিক ভোক্তা তারাই সেটার পে করব এবং সেই ক্ষেত্রে আমাদের ওয়ালেট শূন্য হয়ে যাবে, আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, ইকোনমি স্লো ডাউন হবে। নর্মাল জিনিস, একদম সহজ ভাষায় যদি বলতে চাই। এবং যদি কোনো আপনি বলেন যে ট্রেজারিতে প্রচুর মানি আসবে, হ্যাঁ কিছুকাল আসবে হয়তো সময় ধরে, কারণ মানুষ তো ভোগ্যপণ্য যে সমস্ত জিনিস এসেনশিয়াল সেটা করতেই হবে এবং প্রথম 6 মাস 1 বছর হয়তো চলবেও, কিন্তু পরক্ষণেই আপনার শুরু হবে পেইন। একটা বিশাল অংশ সোশ্যাল সেফটি নেটের আওতায় যেতে বাধ্য হবে, জব কমে যাবে, এমপ্লয়াররা হায়ারিং বন্ধ করে দেবে, বরং সব ফায়ারিং লে অফ শুরু করবে এবং সেই সাথে যেই টাকাটা সে ট্যারিফ দিয়ে সংগ্রহ করবে পণ্য আমদানির মাধ্যমে যখন শুল্ক দেওয়া শুরু হবে, সেটা সে কিন্তু গরিবদের মাঝে সোশ্যাল সেফটি নেট অথবা এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো প্রোগ্রামে সে ব্যয় করছে না। তার কোনো প্ল্যান নাই। আমি আগেও বলেছি, একই কথা বারবার রিপিট করতে চাই না, যে আভ্যন্তরীণ শিল্প উৎপাদন ব্যবস্থাকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে তার যদি কোনো প্ল্যান থাকে ইনফ্রাস্ট্রাকচার এবং প্রোডাকশন ইউনিট বাড়ানোর ক্ষেত্রে, তাহলে যে সমস্ত পণ্য আমাদের সাথে আর ডোমেস্টিক মার্কেটে প্রতিযোগিতা করে সেগুলোর ক্ষেত্রে ট্যারিফ বাড়িয়ে দিলে ভালো হতো। বাট হি হ্যাজ নো প্ল্যান টু ক্রিয়েট দ্য সাবস্টিটিউট infrastructure in the production level, but he is destroying our economy. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।